ব্যাপকভাবে ঋণ করছে, এবং যদিও আপনার রিজার্ভ অনেক দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে ঋণ করে এনে রিজার্ভ বাড়াইছে। একটা অদ্ভুত বিষয়, সুদের হার অনেক বেশি। তারপরে আপনার পে কমিশন করে আপনার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন অনেক বৃদ্ধি করে দিয়েছে, যেটা ইমপ্লিমেন্ট হবে, হতেই হবে এই সরকারের আমলে। এটাও কিন্তু ওই সরকার, ইন্টারিম সরকার, মানে এই সরকারের উপর চাপিয়ে দিয়েছে। এই সরকার কিন্তু তারা কিন্তু পে কমিশনটা করতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। এর বাইরে আর একটা চ্যালেঞ্জ সম্প্রতি যোগ হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট চলে যাওয়ার 48 ঘন্টা আগে, তাদের দায়িত্ব শেষ হওয়ার 2 দিন আগে, তারা আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তিটা সুদূর প্রসারী এবং ব্যাপক। সেইখানে বাধ্যতামূলক ভাবে অনেক জিনিসপত্র আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, যেমন এলএনজি কিনতে হবে, তুলা কিনতে হবে, বিভিন্ন রকমের জিনিসপত্র বাংলাদেশের কিনতে হবে, এবং বাধ্যবাধকতাও আছে যে তারা যেসব জায়গায় আপনার নিষেধাজ্ঞা দিয়েছে, যেসব কোম্পানি বা দেশে সেসবের বিজনেস করতে পারবে না। এই ধরনের কতগুলি টার্মস এন্ড কন্ডিশন দিয়ে একটা চুক্তি করছে, যেটা নিয়ে ব্যবসায়ীরা খুব উদ্বিগ্ন। অনেকে আপনার তাদের এইসব কথা তারা ওপেনলি বলা শুরু করেছেন। এই সব চ্যালেঞ্জকে অতিক্রম করে এই তারেক রহমানের সরকারকে এগিয়ে যেতে হবে। আসার কথা হচ্ছে যেটা, যে তাদের মন্ত্রিসভাটা রিলেটিভলি ইয়াং, এবং তাদের একটা ব্যাপক সমর্থন পাওয়া গেছে, আপনার 2/3 মেজরিটি পেয়েছে। এরপর ভিত্তি করে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে বলে আশা করি। কিন্তু চ্যালেঞ্জ, প্রচন্ড চ্যালেঞ্জ। আপনি দেখুন যে এই যে চাঁদাবাজের চ্যালেঞ্জটা কিন্তু সবচেয়ে বেশি প্রমিনেন্ট চ্যালেঞ্জ। চাঁদাবাজটা আমাদেরকে ছুঁয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশের চাঁদাবাজদের দ্বারা আপনার হয়, মানে তাদের দ্বারা এফেক্টেড হয়। আর একটা জিনিস সম্প্রতি যোগ হয়েছে, গত কয়েক বছর ধরেই, এই গত বছর ধরে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে, যে নদ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এটা একেবারে একটা নৈরাজ্যকর, পর্তুগিজ জলদস্যুদের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এটাকে কিন্তু রাশ টেনে ধরতে পারতেছে না, এখনো পারতেছে না, বেশ ব্যাপকভাবে। এই শুধু এটা একটা না, আপনার যে পরিবেশের উপরে, এই পরিবেশের উপরে যে আঘাত, পরিবেশের উপরে যে আঘাত এটা শুরু করছিল যে রেজওয়ানা হাসানের সময়কালে। আপনি দেখেন সাদা পাথরই হয়ে গেল, তারপরে এই নদ নদীগুলি আপনার দূষণ করা আরো বেশি বেড়ে গেল। এইগুলিও কিন্তু এই তারেক রহমানের সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সেক্টরটা সম্বন্ধে বললাম এই কারণে যে আমি এই সেক্টরটার সাথে একসময় জড়িত ছিলাম। হ্যাঁ, আপনি নদী কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় আপনি উদ্যোগ নিয়েছিলেন যে এই নদীগুলোকে রক্ষা করা, বালু উত্তোলন, বালু খেকোদের প্রতিরোধ করার, কিন্তু আপনি অনেকটা পারেননি সেখানে। সেই সময় আপনার এই বক্তব্যগুলো আমরা জানি, সেই সময়ের পরিস্থিতি। মঞ্জু ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসবো আরো কতগুলো বিষয় নিয়ে। এম সারার হোসেন ভাই, আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে একই প্রশ্ন আপনার কাছে, যে প্রশ্নটা এরকম যে তারেক রহমানের সামনে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন। তারেক রহমান, আমরা দেখেছি যে একটা বড় রকম একটা ইমেজ নিয়ে তিনি কিন্তু তার সরকার পরিচালনা শুরু করেছেন। তিনি তার মা অসুস্থ ছিলেন, তিনি ইংল্যান্ড থেকে এলেন, বিশাল সংবর্ধনা পেলেন আমরা দেখলাম, এবং তার আগে বেগম জিয়া যে পরলোকগমন করলেন, তার অনুষ্ঠানে অসংখ্য মানুষের যে নজিরবিহীন যে উপস্থিতি, এবং সেটি দিয়ে বোঝা যাচ্ছিল যে বিএনপির প্রতি জনসমর্থন, মানুষের অংশগ্রহণ। বর্তমান সময়ে আমরা দেখলাম যে নতুন ধরনের এক ধরনের গেস্টার, এক ধরনের নতুন সৌজন্যতার পরিচয় পেলাম, যে তারেক রহমান জয়লাভ করার পর তিনি বিরোধী দলীয় নেতাদের বাড়িতে গেলেন, বিরোধী দলের বা বিভিন্ন দলের যে নেতারা আছেন, জামাতের প্রধানের বাড়িতে গেছেন, এনসিপি প্রধানের বাড়িতে গেছেন, বাসায় গেছেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং তারাও একভাবে কথা বলেছেন যে তা ভালো কাজের সমর্থন দেবেন, খারাপ কাজে বিরোধিতা করবেন। আমরা আপাতত এক ধরনের বলা যায় এটি শান্ত একটা পরিস্থিতি লক্ষ্য করছি, কিন্তু অন্যদিকেও আমরা দেখছি যে কথা থেমে নেই, পাল্টাপাল্টি আক্রমণ কিন্তু চলছে। আমরা মাঠের নেতাদের মধ্যে নানা রকম উত্তেজনা দেখছি, অনেকগুলো অনভিপ্রেত ঘটনা দেখছি মাঠের বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, যে প্রকৃত অর্থে কি আসলে বাংলাদেশের রাজনীতি এক ধরনের প্যারাডাইম শিফট হয়ে নতুন ধরনের রাজনীতি বা নতুন যুগের রাজনীতিতে প্রবেশ করলো কিনা বাংলাদেশ? কেউ কেউ দাবি করছেন যে বাংলাদেশের
আগে রাজনীতি চলবে না, নতুন রাজনীতির ধারায় সরকার এবং বিরোধী দল চলবে। আপনি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক, আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন অথবা দেখবেন। দেখুন, তারেক সাহেব কতটুকু সফল হবে কি বিফল হবে সেইটা সময় বলে দিবে। ওনার সফল হওয়ার মতো লক্ষণ রয়েছে এবং বিফল হওয়ার মতো লক্ষণ রয়েছে। সফল হওয়ার লক্ষণগুলো হলো যে উনি, আপনি যেটা বললেন যে ব্যক্তিগতভাবে কতগুলো উদাহরণ সৃষ্টি করছে, কতগুলা গুড জেস্টার দেখিয়েছেন, এ পলিটিক্স অফ অ্যাকোমোডেশন, পলিটিক্স অফ নিউ কালচার, ক্রিয়েটিং নিউ কালচার, যে বিরোধী দল যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, এই উদাহরণগুলো ভালো। উনি প্রোটোকল নিচ্ছেন না, অর্থাৎ রাস্তা বন্ধ করে চলছেন না, এটা অত্যন্ত ভালো উদাহরণ এবং এইটা শেষ পর্যন্ত উনি চালু রাখতে পারবেন কিনা। এরপরে উনি সাদামেটা ভাবে চলছেন, সাদামাটা, অতটা প্রোটোকল, অতটা আপনার যে ফর্মাল অ্যাপ্রোচ সেটা করছেন না। আর খারাপ লক্ষণ হলো যে আপনার কোনোভাবেই এই চাঁদাবাজি বন্ধ হচ্ছে না এবং তার যে সরকার গঠন করলো তাতে ভালো মন্ত্রী রয়েছে, আবার কিছু কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এখানে ঢুকানো হয়েছে। যেমন এখানে খুনের আসামি আছে, যে 2001 থেকে 6 বিএনপির পতনের একটা বড় কারণ ছিল বিদ্যুতের অব্যবস্থা। সেই সময় যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল তাকে এখন ফুল মন্ত্রী বানানো হলো। এইটা এই উদাহরণ কোথাও পাওয়া যাবে না। এই খুনের মামলার আসামি কোথাও মন্ত্রী বানানো যায়, এটা অকল্পনীয়। তো এইটার ব্যাখ্যা বিএনপি দেবে কেন তাকে বানালো। এরপর চরিত্রহীন আছে এখানে, চরিত্রহীন এবং করাপ্ট এই ক্যারেক্টার অনেক আছে। সো এইগুলা অ্যাভয়েড করলে ভালো হতো। যেমন 52 জন ঋণ খেলাপি, 22 জন দ্বৈত নাগরিক, এইগুলা বোধহয় প্রত্যাহার করলে একটা ভালো ক্যাবিনেট, এর চেয়েও ভালো ক্যাবিনেট গঠন করার সুযোগ ছিল, এইগুলো করে নাই। এখন উনি সাকসেস হবে কি হবে না এইটা ডিপেন্ড করবে যে বিগত 17 বছরে রাষ্ট্র যেভাবে চলেছে, অর্থাৎ আওয়ামী লীগ রেজিমটা কি ছিল। এটা ছিল রাজনীতি নামে একটা চুরিতন্ত্র, এইটা ছিল রাজনীতি নামে একটা লুটেরা তন্ত্র। কে কার চেয়ে বেশি চুরি করতে পারে, কে কার চেয়ে বেশি লুট করতে পারে, এইটা একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ও একটা অফিসের পিয়ন পর্যন্ত চুরিতে লিপ্ত ছিল। পিয়ন, ডিসি, ওসি, মন্ত্রী, সচিব, যাই বলেন না কেন। দুর্ভাগ্য হলো এই দেশে শিক্ষিত মানুষরা বেশি চুরি করে, এইটার এক্সেপশন পাবেন খুব কম। আপনি হাতে গোনা কয়জন অনেস্ট ইঞ্জিনিয়ার পাবেন, একটু দেখান তো। আপনি যাদেরকে চেনেন তার ভিতরে কয়জন দেখতে পারেন, যেটা আছে এক্সেপশন। আপনি এই ডাক্তার সাহেবরে দেখেন, টেস্ট লাগবে না তারপর টেস্ট দিবে। আর সিভিল সার্জন গভর্নমেন্টের যে জনগণের যে ঔষধ, সেই ঔষধ বিক্রি করে তারপর দুর্নীতি করবে। এটা তো এক্সেপশন থাকতে পারে। এটা কেন হয়? এই সচিবরা সবচেয়ে বেশি মানি লন্ডারিং কারা করেছে? সরকারি কর্মকর্তারা, ব্যুরোক্রেটরা, রিসার্চের মাধ্যমে বের হয়েছে। তারা কেন করছে? তারা দেখে যে তাদের পলিটিক্যাল মাস্টার তারা প্রচন্ডভাবে লুটপাটে ব্যস্ত, তারা ভোগবাদীতে ব্যস্ত, তারা মানি লন্ডারিং এ ব্যস্ত, তারা ব্যাংক লুটপাট করতে ব্যস্ত, তারা জামিন বাণিজ্য করতে ব্যস্ত। সো এই সরকারটা ছিল একটা, আওয়ামী লীগের সরকারটা ছিল পুরো একটা লুটেরা তন্ত্র, পুরো একটা চুরিতন্ত্র। এবং সেইখানে সংসদ হয়ে দাঁড়াইছিল একটা চোরের আখড়া। তাহলে মানুষ দেখতে চায় যে এমন একটা সংসদ যেখানে চোরের আখড়া হবে না, যেখানে লুটেরাদের আখড়া হবে না। অর্থাৎ সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, জবাবদিহিতে থাকবে এবং এক ধরনের ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। আপনি যদি এই গতকালকের রিপোর্টটা দেখায়, গতকালকে ঢাকা চেম্বার অফ কমার্সের যে সভাপতি, সে একটা সংবাদ সম্মেলন করলো যে কি এই সরকারের কাছে আশা করে। সেইখানে তিনি বললেন যে তার ফ্যাক্টরিতে একটা ট্রাক ঢুকাতে হলে এবং বাইর করতে হলে সেখানে চাঁদা দিতে হয়। তো আমাদের যদি এত চাঁদা দিতে হয় তাহলে আমরা দরকার মধ্যে ব্যবসা বন্ধ করে দেব। মানে চাঁদা হয় আবার মানে মাল্টি ফ্রন্টে। একটা হলো সরকারি প্রজেক্ট, উনি কি একেবারে ইমিডিয়েট সময়ের কথাই বলছেন, মানে এই বর্তমান সময়ের কথাই বলছেন নাকি আগের কথা বলছেন? না, একদম যে হ্যাঁ 2005 আগস্টের পরেও এই ঘটনা ঘটেছে, সেইটাই সে বলতেছিল। আচ্ছা আচ্ছা। তো তাহলে তারেক সাহেবের সামনে চ্যালেঞ্জ হলো
যে উনি প্রথম হলো যে চাঁদাবাজ একটা ক্রাইসিস হিসেবে আবির্ভূত হতে পারে কোন দেশে, এইটাই বাংলাদেশে হয়েছে। যে আপনি কষ্ট করে ঘাম দিয়ে আপনি সমস্ত দিন শ্রম দিয়ে আপনি টাকা ইনকাম করবেন, সেই টাকার ভাগ পলিটিক্যাল গুন্ডাকে দিতে হবে, এবং সেই পলিটিক্যাল গুন্ডার বিরুদ্ধে থানা মামলা নেবে না, পলিটিক্যাল তার যে মাস্টার তার কাছে যাবেন সেও কোনো ব্যবস্থা নেবে না, কারণ ওই ভাগ অনেক উপরে যায়। যখনই চাঁদাবাজের ভাগ উপরে যায় তখন সেইটার বিরুদ্ধে থানাও ব্যবস্থা নেয় না, পলিটিক্যাল মাস্টার তারাও ব্যবস্থা নেয় না। তাহলে একটা দেশে চাঁদাবাজি একটা ক্রাইসিস হিসেবে আবির্ভূত হয়েছে, সেইটা উনি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। কেন বিলিভ যে একটা দেশে ফুটপাত নাই, রাজধানী শহরে ফুটপাত নাই, ফুটপাত কে ভাড়া দেয়? রাজনৈতিক গুন্ডারা। ফুটপাতের মালিককে? জনগণ। ফুটপাত কেন? মানুষ যাদের স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে। গুলশান বনানীর মতো জায়গায় আপনি ফুটপাত পাবেন না। এইটা কোন দেশ? তাহলে ওনার বিবেচনায় নিতে হবে যে এটা একটা ডিসফাংশনাল স্টেট, এইটা ব্যর্থতার দিকে যাবে পরিপূর্ণভাবে না এটাকে ভালো হবে, এইটা ডিপেন্ড করবে ওনার নেতৃত্বের উপরে। উনি যে টিম গঠন করছে, টিম গঠন করার দায়িত্ব ওনার, ওনার রেসপন্সিবিলিটি। কিন্তু একটা দেশে আপনি ক্যাবিনেট নির্ধারণ করার, ক্যাবিনেট সিলেক্ট করার ক্রাইটেরিয়া কি? যারা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে ওই দলের যে ম্যানিফেস্টো দিয়েছে সেই ম্যানিফেস্টো কার্যকর করতে পারে, সেই ধরনের লোকদের নিয়ে টিম গঠন করতে হয়। উনি যেখানে ছিলেন এই ইউকেতে, সেইখানে কি এইটা কল্পনা করা যাবে যে কোনো খুনের মামলার আসামি সেখানে ক্যাবিনেট মিনিস্টার হতে পারে? এবং তাকে 4টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তো সেই জন্য আমি বলতেছিলাম যে উনি এবার দেখা গেল যে ছাত্র ব্যাকগ্রাউন্ডের তাদের উপরে অনেক প্রায়োরিটি দিয়েছে, অথচ এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কাদের নিয়ে ক্যাবিনেট গঠন করেছিল? সেই মোস্তাফিজুর রহমান, কর্নেল অলি, সাইফুর রহমান, আপনার মাজেদুল হক, নুর ইসলাম শিশু, যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রসঙ্গক্রমে বলি যে সেনাবাহিনীতে যে অফিসাররা, তাদেরকে রাষ্ট্রীয় কালাকানুন এবং কার্যক্রম শেখানো হয়, যার জন্য একটা সেকেন্ড লেফটেন্যান্টও যদি ক্রাইসিসে পড়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সেই প্রশিক্ষণ তাকে দেওয়া হয়। আর ছাত্রদলরা কি এক্সেপশন ব্যতীত এরা জানে কিভাবে চাঁদা আদায় করতে হয়, এরা জানে কিভাবে কয়টা মিছিল মিটিং এইগুলো করতে পারে, এই কিছু উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ঘটাইতে পারে। উনি এদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা কতটুকু সফল হবে সেইটা সময় বলে দেবে। আর একটা জিনিস হলো, মানসিকদের যদি এই ধারণা প্রথিত হয় যে ওনার এই ক্যাবিনেটে অতি ইন্ডিয়া বন্ধু, ইন্ডিয়ার সাথে খুবই বন্ধুত্ব, এইরকম লোকের সংখ্যা অনেক আছে। ইন্ডিয়ার সাথে অধিক বন্ধুত্ব, সমালোচকরা সেটা বলবে যে রয়ের সাথে খুব ভালো সম্পর্ক। তাই যদি হয় তাইলে আপনার ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি উনি ফলো করতে পারবে কিনা। আরো একটা সমালোচনা সামনে আসছে যে মন্ত্রিসভা গঠনে পুরোপুরি কি ওনার নিয়ন্ত্রণ ছিল না কারো পেনিট্রেশন আছে। খলিল সাহেব নিজে বলেছে যে আমার নিজের ইচ্ছে আমি মন্ত্রী হই নাই, তাহলে উনি কার ইচ্ছে মন্ত্রী হলেন? সো এই যে চ্যালেঞ্জ, তো ওনার সামনে যে আপিল টাস্ক ভেরি ভেরি চ্যালেঞ্জিং। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা সরকার গঠন করে তারা খুব দ্রুত কিন্তু আনপপুলার হয়ে যায়, খুব দ্রুত, কারণ মানুষের পাহাড় সম আশা থাকে, সেই আশা পূরণ করতে পারে না। সেই জন্য এত শুধু আমরা একজন মন্ত্রী যদি দুর্নীতিতে লিপ্ত হয় তাহলেই কিন্তু মানুষ একদম ভেহেমেন্টলি সমালোচনা করবে। শেখ হাসিনার যেমন 10-12 জন কালেক্টর ছিল, এই সালমান এফ রহমান, এই নসরুল হামিদ, জনগণের টাকা চুরি করে 2 বোনকে দিত, ওই পরিবারকে দিত। এই মন্ত্রিসভায় একজনও কালেক্টর থাকবে না সেটা মানুষ আশা করে। যদি ওরকম ঘটনা করে, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বের হয়েছে যে মেট্রো রেলের প্রজেক্টের নাকি প্রজ্ঞালন আগের চেয়ে অনেক বেড়ে যাবে। তাহলে মানুষ জানতে চাবে সেই প্রজ্ঞালন কেন বাড়বে, এটা কি সত্যিকারের প্রয়োজন না লুটের অংশ? সো এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অত্যন্ত সিরিয়ালি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা ওনার রাজনৈতিক ক্যারিয়ারের একটা সুযোগ এবং একই দিনে আবার বড় ধরনের চ্যালেঞ্জ। উনি যদি সাকসেসফুল হয় উনি অনেক ভালো নেতা হিসেবে ইতিহাসে আবির্ভূত হবে, আর উনি যদি স্লিপ কাটে তাহলে এটা তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে।